পরদিন সকাল ৮টার সময় সমাদ্দারকে ফোন করলো শ্যাম। ২-৩ বার রিং হওয়ার পরে অপর প্রান্ত থেকে সমাদ্দার ফোনটা রিসিভ করলো। হ্যাঁ স্যার বলুন। সমস্যাকে কখন তুলতে যাচ্ছেন? ওনাকে ফোন করে বাড়িতে থাকতে বলেছি। সকাল ৯টা নাগাদ অসিত যাবে ওকে তুলতে। ডাক্তারের কাছে সকাল 10টার সময় করা হয়েছে, আর ডিকি সিংয়ের সময় করা হয়েছে সকাল 11:30টার সময়। ভেরি গুড, বিকেলের মধ্যে আমার রিপোর্ট চাই। পেয়ে যাবেন স্যার। আর হ্যাঁ, ভিকি আর সৌম্য সেনের মেডিকেল টেস্টের পরে ওদের থানায় এনে বসিয়ে রাখবেন। সৌম্য সেনকে আজ অ্যারেস্ট করা হতে পারে। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেছে কি? এই মুহূর্তে কয়েকটা বিষয় ওর বিরুদ্ধে যাচ্ছে সমাদ্দার। আমি এখন ফাইনাল এভিডেন্স সংগ্রহে বেরোচ্ছি। দুপুরে আবার কথা হবে। ওকে স্যার। ফোন রাখতেই শ্যামের বাড়ির বাইরে গাড়ির হর্ন বেজে উঠল। অনন্তকে কালকেই বলে রেখেছিল আজ সকাল ৮টার মধ্যে বাড়িতে আসার জন্য। আজও সৌমের অফিসে যাবে। বারান্দায় বেরিয়ে অনন্তকে একবার হাত দেখায় শ্যাম। তারপর দ্রুত তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্য নিউ টাউনের একটি বিখ্যাত শপিং মল। এই শপিং মলের বিল্ডিংয়ের টপ ফ্লোরে সৌমের অফিস। সকাল 9:30টার মধ্যে ওখানে পৌঁছিয়ে সেই সময়কার অফিসের পরিস্থিতিটা বুঝে নিতে চাইছে শ্যাম। অনন্তকে দ্রুত ড্রাইভ করতে বলেও ড্রাইভার অনন্ত যতটা সম্ভব দ্রুত গাড়ি চালাতে থাকে। বাইপাসে গাড়ি উঠতেই শ্যাম একটা সিগারেট ধরায়, আর তারপরেই গভীর চিন্তার জগতেও ডুব দেয়। কাল রাতে সৌমের ডায়েরিটা হাতে পাওয়ার পরে কেসের অনেকটাই যেন সমাধান হয়ে এসেছে। এখন শুধু প্রমাণের অপেক্ষা। সেই প্রমাণটা পেলেই সৌম্য সেনকে অ্যারেস্ট করতে আর কোনো সমস্যা হবে না। এইসব ভাবতে ভাবতে ঠিক 9:20 সময় গাড়ি শপিং মলের সামনে এসে দাঁড়ায়। শ্যাম গাড়ি থেকে নেমে সানগ্লাসটা পরে নেয়। শপিং মল কমপ্লেক্সে ঢুকে চারপাশটা খুঁটিয়ে দেখতে থাকে। দুটো ব্লকের কমপ্লেক্স, পাশাপাশি দুটো টাওয়ার উঠে গেছে। একটা টাওয়ারের শপিং কমপ্লেক্স, আর একটা টাওয়ারের শুধু নানা কোম্পানির অফিস। দুটো টাওয়ারের টপ ফ্লোর ব্রিজের মতন করে জোড়া হয়েছে, যাতে একটি টাওয়ার থেকে আরেকটি টাওয়ারে চলে যাওয়া যায়। পুরো কমপ্লেক্সটা সিসিটিভিতে মোড়া। শ্যাম অফিস টাওয়ারের দিকে এগিয়ে যায়। এই টাওয়ারের একদম টপ ফ্লোরে সৌম্য সেনের অফিস। ঠিক 9:30টার সময় শ্যাম সৌম্য সেনের অফিসের গেটে এসে উপস্থিত হয়। গেটের সামনে একজন সিকিউরিটি গার্ড বসে রয়েছে। শ্যাম এগোতেই সিকিউরিটি গার্ডটি এগিয়ে আসে। কোথায় যাবেন? ভেতরে রিসেপশনে কথা বলবো। অফিস খোলেনি এখনো, 10টার সময় আসুন। আমি কসবা থানা থেকে আসছি, কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজনে এসেছি। কিন্তু স্যার, আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না। আপনি আপনার বসকে ফোন করুন, আমি কথা বলবো। ঠিক আছে স্যার। সিকিউরিটির ছেলেটি ফোনে ওর বসকে ধরে। হ্যালো। হ্যালো, আমি রাজবীর স্যানাল বলছি, কসবা থানা। হ্যাঁ স্যার বলুন। আপনি জানেন যে সৌম্য সেনের স্ত্রী মার্ডার হয়েছেন? হ্যাঁ স্যার জানি। আপনাদের থানা থেকেই গতকাল একজন অফিসার এসেছিলেন সৌম্যের ব্যাপারে খোঁজখবর নিতে। ওনাকে আমরা সবসময় সহযোগিতা করেছি। সহযোগিতা না করলে আপনাদেরও বিপদে পড়তে হবে। এনিওয়ে, আমি আপনাদের অফিসে একটু ঘুরে দেখব, এবং মিস্টার সেনের কাছের জায়গাটাও আমাকে সার্চ করে দেখতে হবে। কিন্তু আমার কাছে অফিসিয়াল নির্দেশ রয়েছে, আপনি যদি আমাকে শান্তিতে কাজ করতে না দেন তাহলে আমাকে বাহিনী নিয়ে আসতে হবে। না না, তার দরকার পড়বে না, আপনি ঘুরে দেখুন অফিসটা। দরজা ঠেলে অফিসের ভেতরে ঢুকে পড়ে শ্যাম। অফিসের সর্বত্র সিসিটিভি রয়েছে। শ্যাম প্রত্যেকটা রুমের দরজা খুলে খুলে দেখতে থাকে। রুমগুলোর ভেতরে কোনো সিসিটিভি নেই। সমস্ত ক্যামেরায় করিডোরে এবং সাধারণ কর্মচারীরা যেখানে বসে কাজ করছে সেখানে রয়েছে। ব্যক্তিগত কেবিনগুলো সব ক্যামেরা মুক্ত। শ্যাম সৌম্যের কেবিনে গিয়ে ঢোকে। সমস্ত ড্রয়ার লক করা। একটা আলমারি রয়েছে, সেটাও লক করা। সিকিউরিটিকে জিজ্ঞেস করে শ্যাম জানতে পারে যে সমস্ত লকের চাবি সৌম্যের কাছে রয়েছে। এরপর শ্যাম অফিসের বোর্ডরুমে গিয়ে ঢোকে। বোর্ডরুমে ঢোকার মুখে ক্যামেরা থাকলেও বোর্ডরুমের ভেতরে কোনো ক্যামেরা নেই। শ্যাম বোর্ডরুমটা খুঁটিয়ে দেখতে থাকে। বোর্ডরুমের ভেতরে আরেকটা দরজা রয়েছে। শ্যাম সেই দরজাটার দিকে এগিয়ে যায়। তারপর দরজার ফ্ল্যাশটা নিচে নামাতেই দরজাটা খুলে যায় এবং এক ঝলক তাজা রোদ বোর্ডরুমের ভিতরে এসে ঢোকে। শ্যাম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরোতেই মাথার উপরে খোলা আকাশ দেখতে পায় শ্যাম। বুঝতে পারে এই হল দুটো টাওয়ারের সংযোগকারী সেই ব্রিজটা।
শ্যাম চারপাশটা খুঁটিয়ে দেখে এখানে কোনো সিসিটিভির বালাই নেই। কেউ সহজেই এই ব্রিজটা ব্যবহার করে এই টাওয়ার থেকে অন্য টাওয়ারে চলে যেতে পারে। শ্যাম ব্রিজ ধরে অন্য টাওয়ারের দিকে হাঁটা লাগায়। দুটি ছেলে মেয়েকে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখা গেল। এত উঁচুতে হওয়াতে এখানে হাওয়াও প্রচুর। শ্যাম দ্রুত গতিতে হেঁটে অপর প্রান্তের টাওয়ারে গিয়ে পৌঁছয়। অপর প্রান্তেও বিরাট বড় দরজা। শ্যাম হাতল ধরে পুশ করতেই দরজা খুলে যায়। শ্যাম দরজার ভেতরে গিয়ে ঢোকে। ভেতরে গিয়ে ঢুকতেই বুঝতে পারে এটি এই টাওয়ারের সিঁড়ির ঘর। চারপাশটা ভালো করে দেখে নেয় শ্যাম। কোথাও কোনো সিসিটিভি নেই। শ্যাম দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নামতে থাকে। 20 তলার উপর থেকে নিচে নামতে মিনিট 10 সময় লাগে ওর। নিচে নেমে বাইরে বেরোতেই বুঝতে পারে এই দিকটা টাওয়ারের পেছন দিক। এদিকে কোনো লোকজন নেই। ক্যামেরা থাকার তো প্রশ্নই ওঠে না। একটু এগোতেই কমপ্লেক্সের বাইরে বেরোনোর পিছন দিককার গেট দেখতে পারে, কিন্তু গেটটা এখন বন্ধ। এবার পুরো বিষয়টাই শ্যামের কাছে পরিষ্কার হয়ে যায়। এয়ারপোর্ট থেকে ফেরার পরে সৌম্য 9:30টার সময় অফিসে ঢোকে। তারপর ও ক্যামেরাকে ফাঁকি দেওয়ার জন্য বোর্ড রুমে ঢোকে। সেখান থেকে আর একটা দরজা খুলে ব্রিজে গিয়ে পৌঁছয়। সেখান থেকে অপর প্রান্তের টাওয়ারে এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তারপর পেছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর বাড়িতে ফিরে এসে স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে, কিন্তু এরপর কন্ডোমের হিসাব না মেলাতে পেরে এবং কোনো পাকা প্রমাণ হাতে আসাতে ও নিজের স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করে। খুনের পরে ও একই রাস্তা দিয়ে আবার নিজের অফিসে ফেরত আসে। শ্যাম এখন রক্তের স্বাদ পাওয়া বাঘের মতন আক্রমণাত্মক হয়ে উঠেছে। সিকিউরিটির ছেলেটিকে দেখে শ্যাম উত্তেজিতভাবে বলে ওঠে, সিসিটিভি ফুটেজ কার কাছে রয়েছে? সার্ভিস ইঞ্জিনিয়ারের কাছে। নিয়ে চলুন। সিকিউরিটির ছেলেটি শ্যামকে সার্ভিস ইঞ্জিনিয়ারের ঘরে নিয়ে যায়। সার্ভিস ইঞ্জিনিয়ার তখন সদ্য অফিসে এসেছে। বোতল খুলে তখনও জল খাচ্ছে। শ্যাম আর সিকিউরিটি এইভাবে হঠাৎ করে ঘরে ঢুকে পড়াতে ইঞ্জিনিয়ার বিরক্ত হয়ে ওঠে। কি হলো, এভাবে দরজায় নক না করে ভেতরে ঢুকে পড়লেন? ছেলেটির কথা বলার ভঙ্গিমা অত্যন্ত কুৎসিত। শ্যাম পেছন ফিরে ঘরের দরজায় ছিটকিনিটা তুলে দেয়। এ কি, সিটকানি তুলে দিলেন কেন আপনি? গতকাল সকালে সিসিটিভি ফুটেজ দেখব। কে আপনি? উত্তেজিতভাবে কথাটা বলে ওঠে ছেলেটি। রাজবীর চ্যানেল, কসবা থানা। ছেলেটি খানিকক্ষণ তাকিয়ে থাকে শ্যামের দিকে। তারপর অত্যন্ত রুক্ষ স্বরে বলে ওঠে, ওভাবে সিসিটিভির ফুটেজ দেওয়া যাবে না। আপনি কোম্পানির হায়ার অথরিটির কাছে অ্যাপ্লাই করুন। ওরা আমাকে নির্দেশ দিলে তবেই আমি ফুটেজ দিতে পারবো। আমার হাতে অত সময় নেই ইঞ্জিনিয়ার। সময় নিয়ে তারপর আসুন। আর বেশি সময় দিলে ফুটেজ নষ্ট করে ফেলা হতে পারে। ফুটেজ আমার এক্ষুনি চাই। মগের মুলুক নাকি? যান, বেরোন এখান থেকে। মুহূর্তের মধ্যে শ্যামের চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে। ও ছেলেটির চেয়ারের পাশে গিয়ে দাঁড়ায়। তারপর এক বিশাল লাথি বসিয়ে দেয় চেয়ারটির গায়ে। চেয়ার সমেত ছেলেটি ছিটকে পড়ে 4-5 হাত দূরে। শ্যাম সাথে সাথে পকেট থেকে নিচের সার্ভিস পিস্তলটি বের করে। তারপর ছেলেটির কলার টেনে তুলে ওর মাথায় সেই পিস্তলটি ঠেকায়। চুপচাপ ফুটেজ দেখাবি তুই, না হলে এখানেই তোর খুঁড়ি উড়িয়ে দেবো আমি। আমার নাম রাজবীর চ্যানেল। আমি তোর কি হাল করতে পারি সেই বিষয়ে তোর কোনো আইডিয়াও নেই। ছেলেটি আর কথা বাড়ায় না, চুপচাপ কম্পিউটারের সামনে গিয়ে বসে। কবেকার ফুটেজ দেখবেন? গতকাল সকাল 9:30 থেকে 10:30টার ফুটেজ। ছেলেটি 9:30 থেকে সারা অফিসের ফুটেজ দেখাতে থাকে। ফুটেজে পরিষ্কার দেখা যায় যে সৌম্য ঠিক 9:30টার সময় ওর লাগেজ সমেত অফিসে এসে ঢুকলো। ওর কাঁধে একটা ব্যাগও রয়েছে। অফিসে ঢুকে সোজা নিচের কেবিনে ঢুকে গেল। 9:40-এ নিচের কেবিন থেকে বেরিয়ে বোর্ড রুমে গিয়ে ঢুকলো, কাঁধে একটা ব্যাগ। শ্যাম পুরো সিসিটিভি ফুটেজটা নিজের মোবাইলে ভিডিও করে নিল। আপনার ফুটেজের হার্ড ডিস্ক আমার চাই। এই সংক্রান্ত থানার চিঠি আজকে আপনাদের কাছে পৌঁছবে। আর এর মধ্যে ফুটেজের যদি কোনো ক্ষতি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন। মনে রাখবেন, আপনাকে সমেত পুরো ফুটেজটাই আমি রেকর্ড করে নিয়ে গেলাম। ছেলেটি মাথা নাড়ায়। শ্যাম সানগ্লাসটা চোখে পরে নেয়। তারপর লিফটে করে সোজা নিচে নেমে আসে। স্যার আসবো? এসো সমদ্দার, বসো। সমাত্তার ভিতরে ঢুকে শ্যামের উল্টো দিকের চেয়ারে গিয়ে বসে। মেডিকেল টেস্ট করা হয়ে গেছে, দুজনকেই বাইরে বসিয়ে রেখেছি। সমস্ত এভিডেন্স সৌম্যের বিপক্ষে। খুব সম্ভবত সৌম্যই খুনি।
কিভাবে? সৌম্য লাগেজ থেকে যে ডায়েরিটা পাওয়া গেছে সেটা আমি গতকাল রাতে বাড়িতে নিয়ে যাই। খুব মন দিয়ে ডায়েরিটার প্রতিটা পাতা আমি পড়তে থাকি। এভাবে পড়তে পড়তে হঠাৎ একটা পাতাতে কন্ডম সংক্রান্ত একটা হিসেব দেখতে পাই। সেখানে ডেট অনুযায়ী কন্ডোমের ব্যবহার এবং বাক্সের ভেতরে থাকা কন্ডোমের হিসেব রয়েছে। হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় কন্ডোমের হিসেবে গোলমাল হচ্ছে। তাই যদি হয় তাহলে সৌম্যর বউকে সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে খুনের প্রমাণ পেলেন কোথা থেকে? সৌম্যের ডায়েরির হিসেব অনুযায়ী কন্ডম থাকার কথা 60টি, কিন্তু আমার বাক্সে পেয়েছি 4টি কন্ডম। কিন্তু আশ্চর্যের বিষয়, সৌম্যের ডায়েরিতে গতকালকে ডেট দিয়ে লেখা রয়েছে। বক্সে পড়ে থাকা কন্ডোমের সংখ্যা 4। ও যদি গতকাল দুপুরে 2টো নাগাদ বাড়িতে ফিরে থাকে, সেই ক্ষেত্রে ওর স্ত্রী ততক্ষণে খুন হয়ে গেছে। নিজের স্ত্রীর খুন হয়ে যাওয়া মৃতদেহ দেখার পরে ও নিশ্চয়ই তখন কন্ডোমের হিসেব কষতে বসবে না। যতদূর সম্ভব ও আগে কন্ডোমের হিসেব করেছে, তারপরে খুনটা করেছে। একদম ঠিক। এছাড়া ওর অফিসের সিসিটিভি ফুটেজ ওর বিরুদ্ধে গেছে সমাদদার। তুমি কাউকে ওর অফিসে পাঠিয়ে গতকাল সকালে 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত ফুটেজ নিয়ে আসো। আমি এক্ষুনি কাউকে পাঠাচ্ছি স্যার। গুড। সৌম্য সেনকে ভেতর পাঠাও। ঠিক আছে স্যার। সমাদদার বেরিয়ে যায়। শ্যাম একটা সিগারেট ধরায়। কেবিনটা আবারও ধোঁয়ায় ভরে ওঠে। খানিকক্ষণের মধ্যেই সৌম্যকে নিয়ে সমাদদার ফিরে আসে। শ্যাম চোখের ইশারা করতেই সৌম্য চেয়ারটায় গিয়ে বসে। পাশের চেয়ারে সমাদদার বসে। ধীরে সুস্থে সিগারেটটা শেষ করে শ্যাম সৌম্যের দিকে তাকায়। মিসেস শর্মিষ্ঠা সেনকে খুনের অভিযোগে আমরা আপনাকে গ্রেফতার করছি। না স্যার, আমি আমার স্ত্রীকে খুন করিনি। আপনার স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল, সেই রাগ থেকে আপনি আপনার স্ত্রীকে খুন করেন। মিথ্যে কথা, আমি আমার স্ত্রীকে খুন করিনি। তাহলে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন মিস্টার সেন। কি প্রশ্ন? আপনার কন্ডম সংক্রান্ত ডায়েরিতে আপনি গতকালকে ডেট দিয়ে লিখে রেখেছেন যে প্যাকেটে অবশিষ্ট কন্ডোমের সংখ্যা 4। আপনি কন্ডোমের সংখ্যা কখন গুনলেন মিস্টার সেন? স্ত্রীর মৃতদেহ দেখার পরে না আগে? সৌম্য খানিকক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর আস্তে আস্তে বলে ওঠে, মৃতদেহ দেখার পর। কখন? 2টোর সময়। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। চিৎকার করে ওঠে শ্যাম। আপনার অফিসে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সকাল 9:40 আপনি বোর্ডরুমে ঢুকেছেন। তারপর ব্রিজ ব্যবহার করে উল্টো দিকে টাওয়ারে যান আপনি। তারপর টাওয়ারের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন, যাতে কোনো ক্যামেরায় আপনাকে দেখা না যায় যে আপনি অফিসের বাইরে যাচ্ছেন। তারপর বাড়িতে ফিরে এসে কন্ডোমের হিসেবে গোলমাল দেখে আপনি নিজের স্ত্রীকে খুন করেন। না স্যার, ব্যাপারটা যেমন ভাবছেন তেমনটা না। তাহলে ব্যাপারটা কি? সত্যি কথা বলুন আপনি। সৌম্য খানিকক্ষণ চুপ করে থাকে। তারপর, আমি দিল্লি থেকে প্রায় 20 লাখ টাকা ক্যাশ পেমেন্ট নিয়ে এসেছিলাম। এত টাকা ক্যাশ সাথে থাকায় আমি এয়ারপোর্ট থেকে সোজা অফিসে এসে ঢুকি। তারপর হায়ার অথরিটির নির্দেশে আমি 9:40 নাগাদ টাকাটা জমা করতে অফিস থেকে বেরোই। বোর্ডরুম দিয়ে কেন? আমরা যখন ক্যাশ নিয়ে বেরোই অফিস থেকে, তখন আমরা পেছনের গেট ব্যবহার করি ফর সিকিউরিটি রিজন। তারপর অফিস থেকে বেরিয়ে আমি স্টেট ব্যাংক নিউটাউন শাখায় যাই। সেখান থেকে বেরোতে বেরোতে আমার প্রায় 11টা বেজে যায়। আর তারপরেই আমার কন্ডোমের হিসেবের কথা মনে পড়ে। মনের মধ্যে লুকিয়ে থাকা সন্দেহটা আবার চাগা দিয়ে ওঠে। আমি ওলা বুক করে 11:45 নাগাদ বাড়ি গিয়ে পৌঁছাই। আস্তে করে দরজার লক ঘুরিয়ে ভেতরে ঢুকে দেখি শর্মিষ্ঠার মৃতদেহ খাটের উপর চিত হয়ে পড়ে আছে। আমি খুব ভয় পেয়ে যাই। বুঝতে পারি ওর প্রেমিকই খুনটা করেছেন, কিন্তু কন্ডোমের হিসেবের মেলানোর লোকটা সামলাতে পারিনি। আমি ওয়ার্ডরোব খুলে কন্ডোমের সংখ্যা গুনে নিই। তারপর চুপচাপ ফ্ল্যাট লক করে বাইরে থেকে টেনে দিয়ে বাইরে বেরিয়ে আসি। তখনই পুলিশে ফোন করলেন না কেন? প্রথমত আমি খুব ভয় পেয়েছিলাম, দ্বিতীয়ত আমি ক্যাশ জমা করার মতন একটা গোপন কাজে বেরিয়ে বাড়ি থেকে চলে এসেছি। এটা আমার অফিসে জানতে পারলে আমার রেকর্ডে রেড মার্ক পড়বে। তাই আমি দ্রুত আবার অফিসে ফিরে যাই। সেখানে লাগেজ খুলে ডায়েরিতে কন্ডোমের হিসাবটা লিখি। তারপর বায়োমেট্রিক সিগনেচার করে অফিস থেকে বেরিয়ে আসি। এরপর বাইরে এসে পুলিশকে ফোন করি। শ্যাম খানিকক্ষণ চুপ করে কিছু ভাবে। তারপর সমাদদারের দিকে তাকিয়ে, নিউটাউন স্টেট ব্যাংকের ফুটেজ চাই, গতকাল সকাল 10টা থেকে 12টার। ঠিক আছে। ফুটেজ না পাওয়া পর্যন্ত ওনাকে থানায় বসিয়ে রাখুন। ঠিক আছে স্যার। সমাদদারের পেছন পেছন সৌম্য বেরিয়ে যায়। শ্যাম করিডোরে গিয়ে পাইচারি করতে থাকে। যদি সৌম্য সত্যি কথা বলে, যদি ব্যাংকের ফুটেজে ওকে ব্যাংকের ভিতরে দেখা যায়, তাহলে কে খুন করলো? যদি ভিকি সিং সত্যিই পরশুরাত 11টায় বেরিয়ে যায়, তাহলে খুনটা করলো কে? সকাল 10টা থেকে 11টার মধ্যে মৃতা খুন হয়েছেন।
9টা থেকে 10টার মধ্যে সেক্স করেছেন, তাহলে ধরে নিতে হবে খুনি সকাল 9টা থেকে 11টার মধ্যে ফ্ল্যাটেই ছিল। কে হতে পারে? সমদ্দার, সমদ্দার, শ্যামের চিৎকারে সমাদ্দার ছুটে আসে। বলুন স্যার। ভিকি সিংকে নিয়ে আসুন। কথাটা বলেই শ্যাম দ্রুত পায়ে নিচের কেবিনে এসে উপস্থিত হয়। খানিকক্ষণের মধ্যেই ভিকি সিং কেবিনে এসে উপস্থিত হয়। পরশু যে দুবার আপনি শর্মিষ্ঠা দেবীর সাথে সেক্স করেছিলেন, কন্ডম সমেত না কন্ডম ছাড়া? কন্ডম সমেত সুমিষ্টাই কন্ডম দিয়েছিল। ব্যবহারের পরে সে কন্ডম দুটো কি করলেন আপনি? কাগজে মুড়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে দেই। কল রেকর্ড অনুযায়ী আপনার সাথে শর্মিষ্ঠা দেবীর রোজ কথা হতো, কিন্তু যেদিন উনি খুন হলেন সেদিন একবারও ওনাকে সকাল থেকে ফোন করলেন না কেন? আগের দিন রাতে আমি আর সুমিষ্টা প্রচুর মদ্যপান করি, তাই পরের দিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কখন ওঠেন ঘুম থেকে? 11:30 নাগাদ সাগর আমাকে ফোন করে ঘুম থেকে তোলে, আর তারপরেই ও আমাকে সুমিষ্টার খুন হয়ে যাওয়ার কথাটা বলে। কি কটার সময় সাগর আপনাকে শর্মিষ্ঠার মৃত্যুর খবরটা দেয়? 11:30 হবে। শ্যাম গভীর দৃষ্টিতে ভিকির দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় সমাদ্দার এসে ঘরে ঢোকে। স্যার, একটা গুড নিউজ আছে। কি? কাজের মেয়েটি অ্যারেস্ট হয়েছে, সোনার গহনা সব উদ্ধার হয়েছে। কোথায় ছিল এতদিন? গোবিন্দপুর বস্তিতে ওর প্রেমিকের বাড়িতে এতদিন গা ঢাকা দিয়েছিল। আজ সকালে ইনফরমারের কাছ থেকে খবর পেয়ে অসিত ওকে অ্যারেস্ট করে আনে। কোথায় এখন মেয়েটি? লকআপে ঢুকিয়ে দিয়েছি। নিয়ে আসো জলদি, আর একে নিয়ে যাও। ভিকিকে নিয়ে সমাদ্দার বেরিয়ে যায়। খানিকক্ষণের মধ্যেই কাছের মেয়েটিকে নিয়ে এসে উপস্থিত হয়। আমি খুন করিনি স্যার, দিব্যি বলছি। খুন করিসনি তো কি করেছিস? মেয়েটি ভয়ের চোটে কাঁদতে শুরু করে দেয়। সমাদ্দার মেয়েটির উপর চিৎকার করে ওঠে। বেশ খানিকক্ষণ পরে মেয়েটি মুখ খোলে। বৌদি আমার কাছে বাড়ির একটা ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছিল। আমি আমার সময় মতন এসে ঘরের কাজ করে দিয়ে চলে যেতাম। সেদিন কি? সেদিন অনেকবার বেল মারলাম, বৌদির দরজা খুলল না কিছুতেই। আমি তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। শোয়ার ঘরে ঢুকে দেখি বৌদি চিত হয়ে মরে পড়ে আছে। আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু বৌদির গায়ের গহনাগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। আমি সব গহনা খুলে নিয়ে দরজা টেনে বেরিয়ে পড়লাম। কটার সময়? 11টা 11:30 হবে। তুমি জানতে না যে পালালে তোমাকেই সন্দেহ করা হবে? জানতাম, কিন্তু আমি সিঁড়ি দিয়ে নামার সময় আমি 3 তলার সাগরদার মুখোমুখি হয়ে যাই। তখন আমার মনে হয় পুলিশ যখন আসবে তখন তো সাগরদা পুলিশকে বলে দেবে যে আমি ফ্ল্যাটে কাজ করতে এসেছিলাম। তখন তো সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। সেই ভয়ে আমি পালাই। ঠিক আছে, তুমি যাও। মেয়েটি চোখের জল মুছতে মুছতে উঠে বেরিয়ে চলে গেল। সমাদ্দার মেয়েটিকে লকআপে ঢুকিয়ে আবার ফেরত এলো। বসো সমাদ্দার, কন্ডোমের ফ্লুইডের রিপোর্ট কখন আসবে? আজ সন্ধ্যায়। আরেকজনে মেডিকেল করাতে হবে আপনাকে। কার স্যার? 3 তলার সাগরের। সমাদ্দার অবাক হয়ে শ্যামের দিকে তাকিয়ে থাকে। তারপর, ওর বিরুদ্ধে কি এভিডেন্স আছে স্যার? সেটা আমি সন্ধ্যায় মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পরেই বলবো। তুমি এখন যাও, ঘর ধরে ছেলেটাকে এখানে তুলে নিয়ে এসো। তারপর বেশ খানিকক্ষণ ধরে ওকে জেরা করে ওকে হাসপাতালে নিয়ে যাও। তারপর ফেরত এসে ছেলেটাকে থানায় বসিয়ে রাখো। সন্ধ্যের মধ্যে আমার সবার মেডিকেল রিপোর্ট চাই। আর হ্যাঁ, সৌম্য, কাজের মেয়েটি, ভিকি আর সাগর সবাইকে আলাদা আলাদা রাখবে। কেউ যেন কারোর সাথে কোনো কথা বলতে না পারে। আমি এখন বেরোলাম সমাদার, বাড়িতে গিয়ে একটু ঘুমোবো। 2 রাত্রি আমি ঘুমোতে পারিনি। সমাদ্দার হাসে। ও জানে শ্যাম যখন বাড়িতে ঘুমোতে যায় তখনও তদন্তের সমাধান করে তবেই ঘুমোতে যায়। শ্যাম হালকা চালে থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার অনন্ত শ্যামের দিকে তাকিয়ে হালকা হেসে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। সন্ধে 7টার সময় শ্যাম থানায় ফেরে।